সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আবার ফিরে আসছি। আমি সুভাষ সরকার, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। আজ নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে পদার্থ অবস্থা সম্পর্কে আলোচনা করব। তো এখানে যে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করা হবে সেটা হলো পদার্থ ও পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ, গলন ও স্ফুটন, বরফে তাপ প্রদানের লেখচিত্র। তা পদার্থ কি? যার ভর আছে, আয়তন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে আমরা পদার্থ বলি। কিন্তু আমরা যদি এক কথায় বলি তাহলে বলবো যে যার জড়তা আছে তাকেই পদার্থ বলে। অর্থাৎ জড়তা হলো যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে তার প্রবণতা। পদার্থের অবস্থা আছে। পদার্থের অবস্থা সাধারণত আমরা বলি পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। একটা হলো কঠিন পদার্থ, একটা হলো তরল অবস্থা, তরল পদার্থ, আর একটা হলো গ্যাসীয় অবস্থা বা গ্যাসীয় পদার্থ। তাহলে কঠিন পদার্থ হলো কি? যার ভর আছে, আয়তন আছে, আকার আছে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, ভঙ্গুরতা আছে ইত্যাদি কঠিন পদার্থ। এবং এই কঠিন পদার্থের অণুগুলো একটার সাথে আর একটা সুদৃঢ়ভাবে অবস্থান করে, খুব কাছাকাছি অবস্থান করে এবং এদের আন্তঃনৈমিক শক্তিটা বেশি, আন্তঃনৈমিক দূরত্বটা কম। এরপরে আছে তরল পদার্থ। তরল পদার্থের ভর আছে, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করে। যেমন এক গ্লাস পানিকে যদি নিই, গ্লাস থেকে জগে নিই তাহলে জগের আকার ধারণ করবে। যদি পাতিলে নেই, পাতিলের আকার ধারণ করবে। যদি বালতিতে নেই, বালতির আকার ধারণ করবে। তাহলে এর কোনো আকার থাকতেছে না। ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষাপটে আকারের পরিবর্তন হচ্ছে। এই তরল পদার্থের অণুগুলো এই আন্তঃকোণ আকর্ষণ শক্তিটা একটি কঠিন থেকে একটু কম বিধায় এর দূরত্বটাও বেশি। আচ্ছা, এরপর আছে গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। গ্যাসীয় পদার্থের অণুগুলো এর শুধুমাত্র আয়তন আছে, নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনে নেই, নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনে নেই, এর শুধু ভর আছে। তা সেক্ষেত্রে আমরা তিনটি অবস্থা সম্পর্কে জানলাম। এরপর কণার গতিতত্ত্ব আছে। কণার গতিতত্ত্বটা কি? কণার গতিতত্ত্ব হলো আন্তঃকোণ আকর্ষণ শক্তি এবং কণাসমূহের গতিশক্তি দিয়ে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের অবস্থা ব্যাখ্যা করার প্রক্রিয়া। তাহলে আমরা কি বললাম? কণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ ব্যাখ্যা করার প্রক্রিয়া। তা কণার গতিতত্ত্ব হলো কি? আমরা জানি কঠিন পদার্থের অণুগুলো খুব দৃঢ়ভাবে অবস্থান করে, কাছাকাছি অবস্থান করে, এদের আন্তঃনৈমিক শক্তিটা খুব বেশি এবং আন্তঃনৈমিক দূরত্বটা নেই বললেই চলে। এরপরে তরল পদার্থের অণুগুলো আন্তঃনৈমিক শক্তিটা কিছুটা কম, আন্তঃনৈমিক দূরত্ব একটু বেশি। আর গ্যাসীয় পদার্থের অণুসমূহের আন্তঃনৈমিক শক্তি নেই বললেই চলে, আন্তঃনৈমিক দূরত্ব অনেক বেশি। এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেওয়ালে ইতস্তত ছোটাছুটি করে ধাক্কা খায় এবং নিজেদের সাথেও ধাক্কা খায়। এখন কঠিন পদার্থের অণুগুলোকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে নিজ জায়গা থেকে কাঁপে। এরপরে কি করে? সে ওই তাপটা পার্শ্ববর্তী অণুকে সরবরাহ করে, পার্শ্ববর্তী অণু থেকে পরের অণুতে যায়। এরপরে যদি আরও বেশি তাপ প্রয়োগ করা হয় তাহলে সে কম্পনটা অত্যন্ত বেড়ে যায় এবং দেখা যাচ্ছে একটা পর্যায়ে সে বন্ধন শক্তি ছিন্ন করে এবং তরলে পরিণত হয়। তরল অবস্থা থেকে যদি আরও বেশি তাপ প্রয়োগ করা হয় তাহলে তরল অবস্থা যে আন্তঃনৈমিক শক্তিটা থাকে ওটাও ভেঙে যায়, এবং আন্তঃনৈমিক দূরত্বটা অত্যন্ত বেড়ে যায় এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় প্রাপ্ত হয়। আচ্ছা, এরপরে আছে ব্যাপন এবং নিঃসরণ। এটা আমাদের প্রাত্যহিক জীবনে সচরাচর ব্যবহার করি, কিন্তু আমরা জানি না অনেক সময় যে কোনটি ব্যাপন কোনটি নিঃসরণ। যেমন একটা সেন্টের শিশিকে চাপ প্রয়োগ করলে একটা সুঘ্রাণ হয়। সুঘ্রাণটা একটা পর্যায়ে ঘরের সব জায়গায় ছড়িয়ে গেল, অথবা আমরা একটা আগরবাতি জ্বালালাম, আগরবাতি ঘ্রাণটা ঘরের চারপাশে ছড়িয়ে গেল। তাহলে এই যে ছড়িয়ে দেওয়া, কি ছড়াচ্ছে? ঘ্রাণটা ছড়াচ্ছে। আবার একটা পানির ভিতরে আমি যদি
এই তোমার এই যে কি বলা যায়, বিভিন্ন ধরনের রং, কঠিন হোক তরল রং হোক, আমি যদি ফেলে দিই দেখা যাচ্ছে কি পানিটার বর্ণটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি একটা তরলের ভেতর যদি আমি তরল রং ফেলি, পানির ভেতর যদি তরল রং ফেলি, তাও বর্ণের পরিবর্তন হচ্ছে। আবার ব্যাপনটা আমরা দেখলাম গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, যেমন সেন্টটা এটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে যে কঠিন পদার্থ ছড়াচ্ছে, তরল পদার্থ ছড়াচ্ছে, গ্যাসীয় পদার্থটাও ছড়াচ্ছে। এই যে ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে, যে কোনো মাধ্যমে, বাতাসে ছড়াইতে পারে, পানির ভিতর ছড়াইতে পারে, বিভিন্ন জায়গায় ছড়াইতে পারে। তাহলে যে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থে স্বতঃস্ফূর্ত, এদের কোনো চাপ বা তাপ কোনো কিছু প্রয়োগ করা লাগে না। স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন। কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন। ব্যাপনটা সাধারণত নির্ভর করে পদার্থের অবস্থার উপর, তাপমাত্রার উপর। অর্থাৎ কঠিন পদার্থ যদি তরলে দেওয়া হয় তাহলে তার ব্যাপনটা একটু ধীরে ধীরে হবে। আবার তরল পদার্থ যদি তরলে দেওয়া হয় তার ব্যাপনটা একটু কঠিন থেকে আর একটু দ্রুত হবে। আর গ্যাসীয় পদার্থের ব্যাপনটা সবচেয়ে বেশি দ্রুত ছড়ায়। আচ্ছা, আবার যদি পদার্থে তাপ প্রয়োগ করা হয় তাহলে ব্যাপনটা দ্রুত হয়। অর্থাৎ তাপের প্রভাবে ব্যাপনের পরিবর্তন ঘটে। এখন কঠিন পদার্থ, তরল পদার্থ আবার গ্যাসীয় পদার্থের ব্যাপনটা জানলাম। দেখা যাচ্ছে আবার যে একই গ্যাসীয় পদার্থ হলেও ভিন্ন ভিন্ন গ্যাসীয় পদার্থের ব্যাপন ভিন্ন ভিন্ন। যেমন আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি, এটা একটা সহজ পরীক্ষা। আমরা একটা নল নিলাম, কাঁচের নল। এই কাঁচের নলের এক প্রান্তে অ্যামোনিয়াম, NH4 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটু দ্রবণ তুলাতে ভিজিয়ে নলের এক প্রান্তে রাখলাম। এখানে কিলাম একটা তুলা দিয়ে, তুলা প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এক প্রান্তে তুলার সাথে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিজে এখানে রাখলাম। এখন যেহেতু এরা ব্যক্তিত হবে বা ছড়িয়ে যাবে, এদিকে ছড়াবে, এদিকে ছড়াবে, সব দিকে ছড়াবে, কিন্তু আমরা নলের ভিতর পর্যবেক্ষণ করতে পারবো, এখানে পর্যবেক্ষণ করতে পারবো না। এখন এখানে পর্যবেক্ষণ করার জন্য আমরা এই দুটো পদার্থ বিক্রিয়া করে একটা নতুন পদার্থ সৃষ্টি হবে, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, সাদা ধোঁয়া সৃষ্টি করবে। এখন কোথায় করবে? সেই ক্ষেত্রে যার ভর বেশি তার ব্যাপন কম হবে। এর ভর হলো নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 5 যোগ আর অক্সিজেনের 16, 35, আর HCl হাইড্রোজেনের 1, ক্লোরিন 35.5, 36.5। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 35 আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5। অর্থাৎ এর ভর বেশি বিধায় এর ব্যাপন কম হবে এবং এর ভর কম বিধায় এর ব্যাপন বেশি হবে। অর্থাৎ দেখা যাচ্ছে মাঝখান বরাবর না হয়ে হচ্ছে কোথায়, এই ভারী জিনিসের কাছাকাছি একটা সাদা ধোঁয়া সৃষ্টি করবে, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপন ভরের উপর নির্ভর করে। অনুরূপভাবে আমরা দেখতে পারি কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর 40, অক্সিজেনের আণবিক ভর 32, NH3 এর আণবিক ভর 17, হাইড্রোজেন এর আণবিক ভর 2। অর্থাৎ এই যে চারটা গ্যাসীয় পদার্থ, এর আণবিক ভর হাইড্রোজেনের সবচেয়ে কম, এর ব্যাপন সবচেয়ে বেশি। অ্যামোনিয়া সব তারপরে এর ব্যাপন
এরপরে অক্সিজেন, 3 নম্বর ব্যাপন, তারপরে সবশেষে কম ব্যাপন হবে না কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখন ব্যাপনটা আমরা জানলাম। এরপরে নিঃসরণটা কি? নিঃসরণটা হলো ব্যাপনের ক্ষেত্রে সাধারণত কঠিন পদার্থ ছড়াচ্ছে, তরল পদার্থ ছড়াচ্ছে, আবার গ্যাসীয় পদার্থ ছড়াচ্ছে। নিঃসরণের ক্ষেত্রে একটা মাত্র পদার্থ ছড়াবে, সেটা হলো গ্যাসীয় পদার্থ, অর্থাৎ পদার্থের গ্যাসীয় অবস্থাটা ছড়াবে, আর তরল বা কঠিন অবস্থা নিঃসরণ ঘটবে না। তাহলে নিঃসরণটা কিভাবে ঘটবে? অর্থাৎ নিঃসরণটা যেমন আমরা সেন্টের কথা বলছিলাম বা বডি স্প্রের কথা বলছিলাম, এই যে একটা বেরোয় যাওয়ার পরে চারপাশে ছড়িয়ে গেল, এই ছড়িয়ে যাওয়ার ব্যাপন, কিন্তু এই যে বেরোনোর যে প্রক্রিয়া, এটা হলো নিঃসরণ। অর্থাৎ সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসীয় পদার্থে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসীয় পদার্থ উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়া। এই নিঃসরণের প্রভাবেই সাধারণত আমরা এই যে আজকাল চুলায় রান্না করে, যেটা বলেছেন এই গ্যাসের চুলায়, গ্যাসের সিলিন্ডার থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, অর্থাৎ গ্যাসের সিলিন্ডারে আমরা যে গ্যাসটা ব্যবহার করতেছি সেটা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ অতি উচ্চ চাপে গ্যাসকে ঘনীভূত করা হয়, তরলে করা হয়। এখন ওই চাপ ওখানে বেশি আর বাইরের চাপটা কম, ফলে যখন আমরা অন করি তখন ওই ভিতর থেকে চাপের প্রভাবে বেশি চাপ থেকে কম চাপে নল দিয়ে বেরিয়ে আসে এবং অক্সিজেনের সংস্পর্শে আগুন জ্বলে। তাহলে আমাদের রান্নার কাজে আমরা যেটা ব্যবহার করতেছি, অথবা গ্যাস লাইটে যা আগুন জ্বালাই, ওটাও সেই নিঃসরণ। হ্যাঁ, তাহলে ব্যাপন এবং নিঃসরণ জানা। ব্যাপন এবং নিঃসরণের একটা পার্থক্য আছে। পার্থক্য কেমন? ব্যাপন হলো ছড়িয়ে যাওয়া, আর নিঃসরণ হলো বেরিয়ে আসা। আর ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের ঘটে, নিঃসরণের ক্ষেত্রে শুধু তরলে ঘটে, গ্যাসীয় পদার্থের ঘটে। আচ্ছা, ব্যাপন এবং নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণটা আগে ঘটবে, এরপরে ব্যাপন ঘটবে। আর ব্যাপনের ক্ষেত্রে ঘটবে স্বতঃস্ফূর্ত, আর নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাবটা থাকতে হবে। এই হলো বিভিন্ন পার্থক্য আছে। এরপর সংজ্ঞা তো আছেই। আচ্ছা, গলন এবং স্ফুটন। ধরো আমরা একটা মোমবাতিকে জ্বালালাম, তাহলে মোমবাতি জ্বালানোর ফলে একটা পর্যায়ে দেখা যাচ্ছে মোমবাতিটা যে সুতার কাছে তরল অবস্থা প্রাপ্ত হয়েছে। তাহলে এই যে তরলটা হলো, এই তরলটা হলো এইটাই গলন। অর্থাৎ মোমবাতি যে কঠিন ছিল, এই কঠিন থেকে তরল হলো, তাহলে গলন। তাহলে গলন হলো কি হলো? গলন, অর্থাৎ গলন হলো কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া। তাহলে স্ফুটনটা কি? স্ফুটন হলো তরল থেকে কঠিনে পরিণত হওয়া প্রক্রিয়া। তাহলে গলন হলো কঠিন থেকে তরল হবে, কঠিন থেকে তরল হওয়াটা হলো গলন। আর স্ফুটন হলো তরল থেকে বাষ্পে, তরল থেকে বাষ্পে পরিণত হওয়া স্ফুটন। এখন গলনাঙ্কটা কি? গলনাঙ্ক, গলন যেমন যদি বলি যে বরফ থেকে পানি, এটা হলো গলন। এখন গলনাঙ্ক হলো বরফ যে তাপমাত্রায় গলতে শুরু করবে, অর্থাৎ বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করবে সেটা হলো গলন। গলনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করবে সেটা হলো গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক, যেমন পানিকে তাপ দিচ্ছি, বাষ্প হচ্ছে,
তাহলে কত তাপমাত্রায় বাষ্প হচ্ছে? যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হবে তখনই সেটা বাষ্পে পরিণত হবে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক হলো তাপমাত্রা আর স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রা, কিন্তু গলন বা স্ফুটন হলো একটা এক অবস্থা থেকে আর এক অবস্থা পরিণত হয়। ক্লিয়ার কথাটা? এরপরে আসলো বরফে তাপ প্রদানের লেখচিত্র। আচ্ছা, কেমন হতে পারে? যেমন আমি একটা লিখি, বরফে তাপ প্রদান লেখচিত্র। ধরো এটা 0 ডিগ্রি তাপমাত্রা, এইটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইটা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে ধরো -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এইটা হলো সময়, এটা হলো তাপমাত্রা। এক টুকরো বরফকে আমি কোনো পাত্রে নিয়ে যখন তাপ দেব, দেখা যাচ্ছে বরফ -40 ডিগ্রি হতে 0 ডিগ্রিতে পরিণত হবে। এই যখন পরিণত হচ্ছে, এইটা হলো কঠিন অবস্থা। বরফ তো কঠিন, তাহলে কঠিন অবস্থা। এখন আমি তাপ দিচ্ছি, কঠিন এই যে 0 ডিগ্রিতে যখন আসছে আমি তাপ প্রয়োগ করতেছি, হচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা এই যে আমি যে তাপটা ব্যয় করতেছি বা প্রয়োগ করতেছি, এই তাপটা ওই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলছিলাম, শূন্যের বন্ধন শক্তি বলছিলাম, ওই বন্ধন শক্তিটা ভাঙতে ওই তাপটা ব্যয় হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হওয়ার সে চেষ্টা। যখনই সে অবস্থার পরিবর্তন পুরোপুরি, বরফ গলছে, অর্থাৎ বরফ প্লাস তরল অবস্থা। এখন এইখানে যখনই সে পুরোপুরি বরফ গলে যাচ্ছে, তখনই তার আবার তাপ প্রয়োগ করছি, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? পানি বা তরল অবস্থায়। এরপরে আবার যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত হচ্ছে, তখন আবার তাপ প্রয়োগ করতেছে, কিন্তু তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানেও সেই একই কাজ করতেছে। তরল অবস্থা যে একটা আন্তঃনবিক শক্তি ছিল এবং দূরত্ব ছিল, ওই বন্ধন শক্তিটা ভাঙার জন্য বা দূরত্বটা বাড়ানোর জন্য তখন এই তাপটা দেয়া হচ্ছে। যখনই সে পানি, তাহলে এটা কি হচ্ছে? পানি কি হচ্ছে? ফুটছে। যখনই পানি সব জায়গার তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে, যে কোনো জায়গা থেকে সে বাষ্প পরিণত হওয়ার অবস্থা হচ্ছে, তখনই তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এইটা হলো বাষ্প অবস্থা। তাহলে এখানে ধাপ আসছে কটা? কঠিন, কঠিন তরল, তরল, এরপর তরল বাষ্প প্লাস বাষ্প। 1 2 3 4 5, এই 5টা স্টেজের ভিতর স্টেজের অবস্থার পরিবর্তন হচ্ছে না তাপ দিলেও। এটা হলো তোমার বরফে তাপ প্রদানের লেখচিত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। আমি ক্লাসে নতুন ততক্ষণ পর্যন্ত তোমরা চালিয়ে যাও এবং তোমাদের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ।